आप देख रहे होंगे बंगाल जल रहा है, वहां की मुख्यमंत्री चुप है, दंगाइयों को शांति दूत कहती है। अरे लातों के भूत बातों से कहां मानने वाले हैं, लातों के भूत बातों से कहां मानने वाले हैं। ঘটনা যাই হোক না কেন পশ্চিমবঙ্গের হিন্দুদের বারবার টার্গেট করা হয়। যেমন আপনারাই দেখুন না, দুর্গাপূজার সময় প্যান্ডেল হলে সেই প্যান্ডেলের উপর হামলা চালানো হচ্ছে, রামনবমীর দিন ঝামেলা হচ্ছে, অশান্তি হচ্ছে, বিক্ষোভ হচ্ছে, আর মন্দির ভাঙচুর। এই ঘটনা তো আমরা প্রায় শুনতে পাচ্ছি, এই খবর তো আমরা প্রায় শুনতে পাচ্ছি এখন। এক্ষেত্রে যারা হিন্দুদের ধর্মগুরু, যারা হিন্দুদের দিক নির্দেশনা দেন, তাদেরকেও ছাড় দেওয়া হয়, তারাও ছাড় পান না। এমন বহু ঘটনার দৃষ্টান্ত আমাদের সামনে রয়েছে। প্রভু চিন্ময় কৃষ্ণ মহারাজ, আর তারপর হিরণময় গোস্বামী মহারাজ, এছাড়াও পুরুলিয়ার 3 জন সন্ন্যাসী, তাদেরকে কিভাবে মারধর করা হয়েছিল সেই ঘটনা আমাদের সামনে এসছে। এরকম আরো বহু ঘটনার দৃষ্টান্ত আমাদের সামনে রয়েছে। এই বিষয়ে একটি বিস্তারিত ভিডিও আমি আপনাদের সামনে এনেছিলাম, কিন্তু আজ কথা বলবো ওয়াক অফ আইন নিয়ে। যে ওয়াক অফ আইনের সঙ্গে হিন্দুদের কোনো লেনদেনই নেই। হিন্দুরা আগুন লাগাতে যাচ্ছেন না, হিন্দুরা ভাঙচুর করতে যাচ্ছেন না, কিন্তু তাদেরকেই উল্টে আক্রান্ত হতে হচ্ছে, তারাই আক্রমণের মুখে পড়ছেন। সমস্ত খবরের ডিটেলসে যাওয়ার আগে নমস্কার, আমি অন্বেষা, আপনারা দেখছেন বিবিধ নিউজ। আপনাদের সকলকে ভালোবাসা ও প্রণাম জানিয়ে আজকের পর্ব শুরু করব। আপনারা সকলেই জানেন যে মুর্শিদাবাদে কিভাবে হিন্দুদের বাড়িঘরকে টার্গেট করা হয়েছিল, হামলা চালানো হয়েছিল, ভাঙচুর করা হয়েছিল, আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল, লুটপাট করা হয়েছিল, এমনকি সাইকেল, বাইক, গাড়ি সেগুলিতেও আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল। এই ঘটনা আপনারা সকলেই জানেন। আর ঠিক এতটা ভয়ঙ্কর পরিস্থিতিতে সেখানকারই কিছু হিন্দু পরিবার, তারা নিজেদের প্রাণ বাঁচাতে প্রাণের ভয়ে তাদের ভিটে মাটি, ঘর বাড়ি, জমি সমস্ত কিছু ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আর এই পরিস্থিতিতে তো রাজ্য সরকারের থেকে কিছু আশাই করা যায় না, কারণ মাননীয়া, স্বয়ং মাননীয়া, তিনি তো বলছেন শান্ত থাকতে, সংযত থাকতে। এই পরিস্থিতিতে তিনি বলছেন শান্ত থাকতে, সংযত থাকতে। একবার ভাবুন তো, আজ আমার বা আপনার সাথে যদি এই একই ঘটনা ঘটে, যে নিজের প্রাণের ভয়ে ঘর বাড়ি, ভিটে মাটি, জমি সমস্ত কিছু ছেড়ে পালিয়ে যেতে হবে, তবে পারবেন শান্ত থাকতে? তবে পারবেন সংযত থাকতে? এই কথা মাননীয়া কি করে বললেন তা আমার সত্যিই জানা নেই। যাই হোক, এবার মেন ঘটনায় আসি। যে মুর্শিদাবাদ, এই মুর্শিদাবাদের বেশিরভাগ অংশ মুসলমান সম্প্রদায় এবং 33% অর্থাৎ 33% হচ্ছে হিন্দু সম্প্রদায়। কিন্তু এই 33% হিন্দুকে, 33% হিন্দুকে প্রথমবার টার্গেট করা হয়। এর আগেও একাধিকবার মুর্শিদাবাদের এই হিন্দু সম্প্রদায়কে টার্গেট করা হচ্ছে। এই ওয়াক অফ আইন বিরোধিতা তারই একটা নতুন বাহানা বলা যেতে পারে। আজ মুর্শিদাবাদে যে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে, যে বিক্ষোভ হচ্ছে, সন্ত্রাস হচ্ছে, হিংসাত্মক পরিস্থিতি তৈরি হয়েছে, এই পরিস্থিতি যে তৈরি হতে পারে মুর্শিদাবাদে, তা প্রশাসন একেবারেই জানতেন না, একেবারে বুঝতেই পারেননি, এমনটা যে এখন দাবি করছে প্রশাসন, তাহলে আমাকে সত্যি বলতে হচ্ছে তারা সম্পূর্ণভাবে মিথ্যা কথা বলছে। কারণ এর আগেই আপনাদের বললাম যে মুর্শিদাবাদে বারংবার একই প্যাটার্নে বিক্ষোভ হয়, সন্ত্রাস হয়, অশান্তি সৃষ্টি হয়, আর বারবার প্রশাসন সামনে এগিয়ে এসে বলেন এমনটা যে পরিস্থিতি হতে পারে, এতটা ভয়ঙ্কর যে পরিস্থিতি হতে পারে তা আমরা বুঝতেই পারি, তা আমরা জানতামই না। তাহলে না জেনে কি করে আগে থেকে পদক্ষেপ নেব? প্রশাসনের তরফ থেকে বারংবার এমনটাই দাবি করা। বারবার এমন পরিস্থিতি যদি মুর্শিদাবাদে তৈরি করা হয়, আর তারপর সরকারের তরফ থেকে চেষ্টা করা হয় যে কি করে মুখ বন্ধ রাখা যাবে, কি করে এই খবর বাইরে ছড়িয়ে পড়বে না, তার জন্য চেষ্টা করা হয়, কিন্তু সরকারের তরফ থেকে তো কোনো পদক্ষেপ নিতে দেখা যায় না যাতে আবার এই পরিস্থিতি তৈরি না হয়। তার জন্য তো কোনো পদক্ষেপ সরকারকে নিতে দেখা যাচ্ছে না। আজ মুর্শিদাবাদে এমন পরিস্থিতি যে বহু মানুষ তারা রীতিমতো হাহাকার করছেন, ভয়ে, সন্ত্রাসী, আতঙ্কে তারা নিজেদের বাড়ি, ঘর, জমি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এই মুহূর্তে জানা যাচ্ছে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ, ধুলিয়ান সহ বহু এলাকা থেকে 500-রও বেশি পরিবার তারা নদী পেরিয়ে মালদায় গিয়ে আশ্রয় নিয়েছে।
মালদার বৈষ্ণবনগর পার্লাল হাই স্কুল, সেখানে গিয়ে তারা আশ্রয় নিয়েছেন এবং সেখানেই অস্থায়ী ত্রাণ শিবির গড়ে উঠেছে। তারা এখন সেখানেই থাকছে। পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর যে নিজের বাড়ি ঘর, নিজের সাধের জমিটুকু ছেড়ে দিয়ে পাশের জেলায় গিয়ে আশ্রয় নিতে হয়েছে তাকে। সেখানকার একজন দুর্গত, তিনি বলছেন আমাদের আর কিচ্ছু বেঁচে নেই, আমাদের আর কিচ্ছু পড়ে নেই। ঘর বাড়ি ভাঙচুর করা হয়েছে, আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, আসবাবপত্রগুলিতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, সোনা দানা টাকা পয়সা যা ছিল সমস্ত কিছু লুটপাট করা হয়েছে, এমনকি গৃহপালিত পশুগুলিকেও নিয়ে চলে গেছে। আরেকজন দুর্গত, তিনি বলছেন আমরা তো বাংলাদেশি নই, আমরা তো ভারতবর্ষে থাকি, আমরা তো ভারতে থাকি। ভারতেরই যদি এমন অবস্থা হয় তবে আমরা কোথায় যাব? এমনকি আমাদের ট্যাঙ্কের জলে পর্যন্ত বিষ মিশিয়ে দেওয়া হয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে প্রশাসন কি বলছে? শামশেরগঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার তিনি কি বলছেন? তিনি বলছেন যারা অশান্তির জন্য ঘর ছাড়তে বাধ্য হয়েছেন তারা যদি আবার ফিরতে চান তবে তাদের যেরকম সাহায্যের প্রয়োজন, যতটা সাহায্যের প্রয়োজন তা করতে আমরা প্রস্তুত রয়েছি। আবার রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার তিনি বলছেন পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। আচ্ছা, নিয়ন্ত্রণে রয়েছে, তবে এখানে আমার একটাই প্রশ্ন, যদি পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণে থাকে, যদি সবকিছু স্বাভাবিক হয়ে যায়, তবে যারা আতঙ্কে ভয়ে সন্ত্রাসে ঘর ছাড়তে বাধ্য হয়েছেন তারা কেন আবার সেই মালদা থেকে তাদের নিজেদের ভিটে মাটিতে, তাদের নিজেদের ঘর বাড়িতে ফিরে আসছেন না? এবং তারই সঙ্গে জানা যাচ্ছে মুর্শিদাবাদের বেশ কিছু এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। শুধুমাত্র মুর্শিদাবাদেই নয়, মালদা বীরভূমেরও বেশ কিছু এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। যে রাজ্য সবসময় দাবি করে তারা অন্য সকল রাজ্যের থেকে আলাদা, এই রাজ্যে কিছু হলেই ইন্টারনেট পরিষেবাটা বন্ধ করে দেওয়াটা যেন এখন একদম মুড়িমুড়কির মতো হয়ে গেছে। প্রথম প্রশ্ন, মুর্শিদাবাদে কিছু হলেই কেন ইন্টারনেট পরিষেবাটা আগে বন্ধ করা হয়? কি লুকানোর জন্য? কি ছড়িয়ে পড়বার ভয়ে, কোন খবরটা ছড়িয়ে পড়বার ভয়ে এই ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়? আর দ্বিতীয় প্রশ্ন, যারা আতঙ্কে ভয়ে তাদের ভিটে মাটি ঘর বাড়ি সবকিছু ছেড়ে পালিয়ে গেছেন তারা কেন সাহস পাচ্ছেন না নিজেদের বাড়িতে ফিরে আসতে, নিজেদের ঘরে ফিরে আসতে? এই কথাগুলো বলতে গিয়ে 2019 সালের কথা খুব মনে পড়ছে। সেই সময় সিএ এনআরসির বিরোধিতা করতে গিয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে বড় বড় মিছিল বেরিয়েছিল। কলকাতার রাজপথেও মিছিল হয়েছিল, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে বড় বড় মিছিল হয়েছিল। কিন্তু পরিস্থিতি কোথায় উত্তপ্ত হয়েছিল? পরিস্থিতি উত্তপ্ত হয় মুর্শিদাবাদে, এই সিএ কে কেন্দ্র করে, এই সিএ এর বিরোধিতা করতে গিয়ে। এবং সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার আবেদন করেছিলেন আমরা এর বিরোধিতা করব, আমরা মিছিল করব, কিন্তু এভাবে নয়, শান্তিপূর্ণভাবে। কিন্তু তার কথায় কেউ পাত্তাই দিলেন না। পরিস্থিতি মুর্শিদাবাদে উত্তপ্ত হলো। প্রশাসনের তরফ থেকে তখন সামনে এগিয়ে এসে বলা হয় পরিস্থিতি যে এতটা হাতের বাইরে বেরিয়ে যাবে, পরিস্থিতি যে এতটা ভয়ঙ্কর হবে সেটা প্রশাসন বুঝতেই পারেনি, তারা সেটা জানতেনই না। আর ঘটনা ঘটে যাওয়ার পরে তার সমাধান হিসেবে প্রশাসন কোন পদক্ষেপ নিল? ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিল প্রশাসন, যাতে গোটা ঘটনাটাকে লুকানো যায়, যাতে কোনো খবর বাইরে ছড়িয়ে না পড়তে পারে। এবার আসবো 2022 সালের ঘটনা। সেই সময় নুপুর শর্মার মন্তব্যকে কেন্দ্র করে, মন্তব্যকে ঘিরে বিভিন্ন জায়গায় বিক্ষোভ চলছে, ঝামেলা চলছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়, বিশেষ করে মুর্শিদাবাদে এমন বিক্ষোভের পরিস্থিতি সৃষ্টি হতে পারে, সন্ত্রাসের পরিস্থিতি সৃষ্টি হতে পারে, অশান্তি হতে পারে। সেটা কি প্রশাসনের কাছে কোনোভাবেই খবর ছিল না? তারা কি আগে থেকে মুর্শিদাবাদে কোনো অ্যাক্টিভ অ্যাকশন নিতে পারতেন না যাতে এই পরিস্থিতি সৃষ্টি না হয়? হাওড়ায় প্রথম উত্তপ্ত হয় পরিস্থিতি, তারপরেও প্রশাসন বুঝতে পারলো না যে মুর্শিদাবাদে অন্তত একটা অ্যাক্টিভ অ্যাকশন নিয়ে রাখা উচিত। হাওড়ায় উত্তপ্ত পরিস্থিতি দেখার পরেও, হাওড়ায় যে পরিস্থিতি হলো তারপর হলো একটি ফেসবুক পোস্ট, আর সেই পোস্টকে ঘিরেই আমরা দেখলাম মুর্শিদাবাদের পরিস্থিতি উত্তপ্ত হলো। আর তারপর প্রশাসন সামনে এগিয়ে এসে একই কথা বললেন যে পরিস্থিতি যে এতটা উত্তপ্ত হবে সেটা প্রশাসন বুঝতেই পারেননি, তারা জানতেনই না। আর একইভাবে সমাধানের পদক্ষেপ হিসেবে তারা ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিল। আবার ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হলো, যাতে কোনো খবর বাইরে ছড়িয়ে যেতে না পারে, যাতে গোটা বিষয়টা লুকানো যায়।
এবার এমনই আরেকটি ঘটনা আপনাদের সামনে আনবো। 2024 সালের ঘটনা, কয়েক মাস আগের ঘটনা, আপনাদের হয়তো মনে আছে, নভেম্বর মাসের 2024 সালের ঘটনা। কার্তিক পুজোর সময় মুর্শিদাবাদে যে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছিল, আবার সেই বিক্ষোভের আগুন, আবার সেই সন্ত্রাসের আগুন, আবার সেই অশান্তির আগুন, এবং সেই আগুন একেবারে চারিদিকে দাবানলের মতন ছড়িয়ে পড়েছিল, উত্তপ্ত হয়েছিল পরিস্থিতি। এই ঘটনার সূত্রপাত হয় একটি প্যান্ডেলের মধ্যে দিয়ে একজনের অপকর্মের ফলে একটি কুমন্তব্যকে ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়েছিল। তখন যদি স্থানীয় কোনো এক কাউন্সিলর বা পুলিশ এসে সেখানে কোনো অ্যাক্টিভ অ্যাকশন নিত, তবে কিন্তু এই ঘটনা ঘটতো না। বা যেই অপকর্মটি করলো তার বিরুদ্ধে যদি প্রশাসন কোনো পদক্ষেপ নিত, তবে কিন্তু এই ঘটনাটা ঘটতো না। কিন্তু না, প্রশাসন তো পদক্ষেপ নেবেন না, তারা অশান্তি সৃষ্টি হতে দেবেন, তারা সন্ত্রাস সৃষ্টি হতে দেবেন, হিংসাত্মক পরিস্থিতি তৈরি হতে দেবেন। তাই তারা কি করলো? সমাধান হিসেবে তারা আগের বারের মতোই ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিল, যাতে কোনো খবর বাইরে ছড়িয়ে পড়তে না পারে, গোটা বিষয়টাকে লুকিয়ে রাখা যায়, গোটা ঘটনাটাকে লুকিয়ে রাখা যায়, কি হচ্ছে না হচ্ছে সেই খবর যাতে কেউ না পায়। তাই আবার একইভাবে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হলো এবং বলা হলো পরিস্থিতি যে এমন ভাবে হাতের বাইরে চলে যাবে সেটা প্রশাসন বুঝতেই পারেনি, তারা জানতেই না। আর এইবার মুর্শিদাবাদের ঘটনায় যে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হলো, তার কারণ হিসেবে প্রশাসন কি দেখাচ্ছেন, তার কারণ হিসেবে প্রশাসন কি দাবি করছেন? তারা বলছেন যে বাইরের রাজ্যের লোকজন গুজব ছড়াচ্ছেন, কোনো কিছু না জেনে বাইরের রাজ্য থেকে এই ঘটনাগুলো সম্পর্কে গুজব ছড়ানো হচ্ছে, সেই গুজব বন্ধ করতে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হচ্ছে। যদিও বিরোধীরা বলছেন তা মোটেই নয়, মুখ বন্ধ রাখার জন্য এবং কোনো খবর যাতে বাইরে ছড়িয়ে না পড়তে পারে সেই কারণেই প্রশাসন এই পদক্ষেপ নিল, সেই কারণেই প্রশাসন ইন্টারনেট পরিষেবা বন্ধ করলো। এইবারের ঘটনাতেও তারা একই পদক্ষেপ নিল, তারা ইন্টারনেট পরিষেবা বন্ধ করলো। দেখুন, বিষয়টা হচ্ছে মুর্শিদাবাদের সাংসদ থেকে কাউন্সিলর, জনপ্রতিনিধি সকলেই হচ্ছে তৃণমূল কংগ্রেসের অন্তর্গত, অর্থাৎ শাসক দলের অন্তর্গত। তবে শুধুমাত্র প্রশাসন কোল্যাপস করছে তা তো বলা যাবে না, তৃণমূল কংগ্রেসও কোল্যাপস করছে। এভাবেই যদি বারবার বিক্ষোভের পরিস্থিতি তৈরি হয়, সন্ত্রাসের পরিস্থিতি তৈরি হয়, তবে তো বলতে হয় সবাই বিষয়গুলিকে দেখছে, বুঝছে, দেখেও না দেখার ভান করছে, বুঝেও না বোঝার ভান করছে। আর নইলে জনপ্রতিনিধিরা এগুলিকে সরাসরিভাবে সমর্থন করছে এবং ইন্ধন যোগাচ্ছে। আর তারপর যখন গোটা ঘটনাটা ঘটে যাচ্ছে, সমস্ত ঘটনা ঘটে যাচ্ছে, তখন তারা বলছেন যে সমস্ত ঘটনা তাদের হাতের বাইরে বেরিয়ে গেছে। আর এবার গরিব মুসলিমদের কবরস্থান রক্ষা করার কথা বলা হচ্ছে। এই কবরস্থান রক্ষা করার যে কি সুন্দর ব্যবস্থাপনা, সেটা আমি একটু আপনাদের সামনে তুলে ধরতে চাই। এখন তো মুর্শিদাবাদ নিয়ে কথা হচ্ছে, তাহলে নিশ্চয়ই মুর্শিদাবাদের কবরস্থানগুলিকে রক্ষা করার জন্যই তৃণমূল কংগ্রেসের নেতারা একেবারে উঠে পড়ে লাগবেন। আর এই কবরস্থান রক্ষা করার যে কি সুন্দর ব্যবস্থাপনা, সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরবো। মুর্শিদাবাদে মোট ওয়াকফ সম্পত্তি রয়েছে প্রায় 4,500। ওই সম্পত্তির বেশিরভাগটাই কৃষি জমি, তবে তার মধ্যে 550টি বেদখল হয়ে গিয়েছে বলে অভিযোগ। স্থানীয় স্তরে প্রভাবশালীরা সেই সম্পত্তি দখল করে রেখেছেন, অভিযোগ এমনটাই। আবারও আপনাদের মনে করিয়ে দিই যে সেখানে সাংসদ থেকে কাউন্সিলর, জনপ্রতিনিধি পর্যন্ত সকলেই তৃণমূল কংগ্রেসের অন্তর্গত, অর্থাৎ শাসক দলের ক্ষমতাই সেখানে রয়েছে। আর তারপর ইমাম মুয়াজ্জিনদের একটি সংগঠনের রাজ্য সম্পাদক আব্দুর রাজাক তিনি কি বলছেন? তিনি বলছেন মুর্শিদাবাদে প্রচুর ওয়াকফ সম্পত্তি রয়েছে, এর অনেক অংশই বেদখল হয়ে রয়েছে। যে যখন ক্ষমতায় থেকেছে ওয়াকফ সম্পত্তি হাতিয়েছে, জবরদখল হওয়া সেই সব সম্পত্তি ফেরাতে তৎপর হোক রাজ্য সরকার, তার সুষ্ঠু রক্ষণাবেক্ষণ হোক। 2011 থেকে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় রয়েছে এবং মুর্শিদাবাদের মতো একটি জায়গা যেখানে তৃণমূলের মুসলিম ভোটও প্রচুর রয়েছে, এবং সেই মুসলিমদের সম্পত্তি রক্ষা করবার জন্য তৃণমূল কংগ্রেসের নেতারা একেবারে আকুল হয়ে পড়েছেন, একেবারে উঠে পড়ে লেগেছেন। তবে এই সম্পত্তি জবরদখল করলো কারা? যেখানে শাসক দল ক্ষমতায় রয়েছেন, তাহলে কারা এতটা প্রভাবশালী যে শাসক দলকে ছাপিয়ে, তৃণমূল কংগ্রেসকে ছাপিয়ে সেখানে সম্পত্তি দখল করলো? এটা কি হতে পারে? এটা কি আদৌ সম্ভব? ইমাম মুয়াজ্জিনদের আরো একটি সংগঠনের রাজ্য সম্পাদক নিজাম উদ্দিন তিনি দাবি করছেন কম বেশি প্রায় 1 লক্ষ একর ওয়াকফ সম্পত্তি রয়েছে মুর্শিদাবাদে। সে সম্পত্তি উদ্ধারে গা কোথায় সরকারের? সরকার সে কাজে সদিচ্ছা না দেখালে ক্ষোভ তো বাড়বে।
এবং একই সঙ্গে শামশেরগঞ্জ ইমাম মুয়াজ্জিম সংগঠনের নেতা নুরুল ইসলাম তিনি কি বলছেন? তিনি বলছেন ওয়াকফের কোটি টাকার সম্পত্তি যারা 100 টাকা ভাড়ায় ভোগ করছেন তাদের চিহ্নিত করে আইনের পথে উদ্ধার করতে হবে। তবে প্রত্যেকের সংযোজন হিংসা কোনো আন্দোলনের গতিমুখ হতে পারে না। এবং এখানে তৃণমূল কংগ্রেসের জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান তিনি নিজ মুখেই স্বীকার করছেন যে হ্যাঁ, ওয়াকফ সম্পত্তি জবরদখল হয়েছে এবং সেই সম্পত্তি জবরদখলের ক্ষেত্রে যে তৃণমূল কংগ্রেসের কারোরই কোনো হাত নেই, কেউই এর সঙ্গে জড়িত নয় এমনটাও নয়। অর্থাৎ এই মুহূর্তে ওয়াকফ সম্পত্তি রক্ষার জন্যই এতটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। সম্পত্তি রক্ষা করতে চাইছেন কারা? তৃণমূল কংগ্রেস। আবার সম্পত্তি জবরদখল করতে চাইছেন কারা? তৃণমূল কংগ্রেস। আগুন লাগাচ্ছেন কারা? মুসলিমরা। এবং এতে মরছেন কারা? গরিব হিন্দুরা। কতটা সুন্দরভাবে রক্ষণাবেক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে আপনারাই দেখুন। রক্ষক না ভক্ষক, এখানে একটাই প্রশ্ন। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত অবশ্যই জানাবেন।